ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চাইছেন তাদেরকে জাগ্রত করার জন্য। 213 বছর আগে, এটা 2023 সাল, 213 বছর আগে যদি আমরা ফেরত যাই, ইফ ইউ গো টু ব্যাক টু দ্য 213 ইয়ার্স ব্যাক, 1810 সাল। 1810 সালে হোমিওপ্যাথি আবিষ্কার করার পরে আবিষ্কার হয়েছিল 1790 সালে। তারও 15 বছর পরে হ্যানিম্যান লিখেছিলেন 1790, 1800, 1810, 20 বছর পরে। হোমিওপ্যাথি আবিষ্কারের 20 বছর পরে থিওরিগুলিকে এস্টাবলিশ করার জন্য 1810 সালে in 1810 Hahnemann published his magnum opus, the great book, the classic, the finest literature of the world, Organon der Rationalen Heilkunde। জার্মান ভাষায় নাম ছিল অর্গানন ডার র্যাশনালিন হেলকুন্ডি, ইংলিশ মানে দাঁড়ায় অর্গানন দ্য র্যাশনাল আর্ট অফ হিলিং। সেটাকে এখন অর্গানন অফ মেডিসিন বলে অনেকে চালায়। আসল ইংরাজি হচ্ছে অর্গানন দ্য র্যাশনাল আর্ট অফ হিলিং। সেইখানে অ্যাপোরিজম 2 প্রথম কথায় হ্যানিম্যান বলেছিল চিকিৎসকের উদ্দেশ্য কী। দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ ইট ইজ টার্ম। যেমন আগে ছিল তেমনি তাকে স্বাস্থ্যে পুনরায় ফিরিয়ে আনো। 2 নম্বরে হ্যানিম্যান বলেছিল তোমার আদর্শ আরোগ্য করতে হবে রোগীকে। দি হাইয়েস্ট আইডল অফ কিওর ইজ র্যাপিড, জেন্টেল, পারমানেন্ট restoration of health, annihilation of the disease in its whole extent, in the shortest, most reliable and most harmless way, on easily comprehensible principles। একটা বোধগম্য নীতির দ্বারা তুমি রোগীকে আরোগ্য করবে, এই কথা বলেই তিনি তার নীতি প্রয়োগ করলেন যে এইভাবে রোগীর কেস টেকিং করতে হবে, এইভাবে ঔষধের প্রুভিং করতে হবে। আর প্রুভিং সিমটমসের যে বই মেটিরা মেডিকা, সেইখানে ওষুধের যে সিমটমসগুলো লিপিবদ্ধ করা আছে বা রেকর্ড করা আছে, সেইটার সাথে তুমি রোগীর কেস টেকিং করার পরে মিলিয়ে একটি মাত্র ঔষধ তোমাকে শক্তিকৃত অবস্থায় প্রয়োগ করতে হবে। সেই কেস টেকিং সম্বন্ধে তিনি বলেছেন তার বইয়ের 83 থেকে 104 নম্বর পর্যন্ত অধ্যায়ে। এই ভূমিকাটা আমি আজ কেন দিলাম, অতি দুঃখের সাথে দিলাম। তাহলে যারা হোমিওপ্যাথি কলেজে পড়ছেন, যারা পড়াচ্ছেন, যারা প্যাডে লিখছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অমুক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যারা ডাক্তারি পাস করেছেন, যারা লিখছেন বিএসসি, ডিএমএস ইটসেট্রা, আমি আপনাদের হেলদি সমালোচনা করছি, স্বাস্থ্যসম্মত। হ্যানিম্যানের 1 নম্বর অ্যাপোরিজম আপনারা কি পালন করলেন? 2 নম্বর অ্যাপোরিজম একটা আদর্শ আরোগ্য করে দেখাতে পারলেন না কেন? আপনারা তো লিখছেন, পড়াশোনা করছেন, লিখছেন এমডি হোমিও, লিখছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অমুক কলেজ। হ্যানিম্যানের নীতিকে আপনারা মানছেন। আপনি প্রেসক্রিপশন করছেন ভেরিওলিনাম 200, আপনি প্রেসক্রিপশন করছেন স্টিনভ্যালিনের অমুক তমুক মাদার টিংচার, তার সাথে রাস্টক্স অনেম, 3টে ওষুধ আপনি একসাথে মিশিয়ে দিচ্ছেন। আর লিখছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এমডি হোমিও। অথচ আপনি হ্যানিম্যানের অ্যাপোরিজম 2ই জানেন না, আদর্শ আরোগ্য কাকে বলে জানেন না। আপনারা প্রেসক্রিপশন করছেন, এই ভদ্রলোক উনি ডাক্তারবাবু করলেন 3টে। আমি কারণ চিকিৎসকের বাজে সমালোচনা করছি না, আমি হেলদি সমালোচনা করছি যে আপনারা তো আরোগ্য দিতে পারেননি। আরোগ্য যে দিতে পারেননি রোগী তা বলছে, রোগী আরোগ্যের জন্য ছুটে বেড়াচ্ছে, রোগী আরোগ্যের জন্য দরজায় দরজায় ঘুরে বেরিয়েছে। রোগী তো আপনাদের কাছে গিয়েছিল, এই যে ভদ্রলোক ডক্টর প্রভাত ব্যানার্জি আপনার কাছে তো গিয়েছিল, আপনি তাকে দিয়েছেন ক্যালকেরিয়া কার্ড 10M, মেডোরিনাম 1M। আপনার প্রেসক্রিপশন ওষুধ ভুল, আমি তা বলছি না, কিন্তু রোগী তো আরোগ্য হয়নি। মেডোরিনাম 1M, গোয়েকাম 3X বহুদিন আপনি দেখেছেন, ব্রিমস্টোন 0/3, রাস্টক্স 200, মেডো 10M। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি পলিফার্মেসি করেননি, এক সময় একটি মাত্র ওষুধ দিয়েছেন। হোমিওপ্যাথির মূল নীতিটা আপনি মেনে চলেছেন। রাস্টক্স 12X, রুটাজি 1M, ক্যালিসাল্ভ 200, এরকম অনেক দিয়েছেন। লিথিয়াম কার্বনিকাম 30,
আপনি পলিফার্মেসি করেননি, একসাথে অনেকগুলো ওষুধ দেননি, কারণ মডার্ন মেডিসিন আজকালকার দিনে বলছে পলিফার্মেসি মাস্ট বি অ্যাভয়েডেড অন রিজন বিং দ্য ডেঞ্জার্স অফ দ্য কাউন্টার অ্যাকশন অফ দ্য মেডিসিনস। কিন্তু এই ভদ্রলোক পলিফার্মেসি করেছেন, উনি এমডি লিখেছেন, উনি একটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লিখেছেন, 3টে ওষুধ একসাথে দিয়েছেন। ডক্টর ব্যানার্জি আপনি পলিফার্মেসি করেন, কিন্তু আপনাদের দুজনের প্রেসক্রিপশন আমার হাতে পড়লো, আপনারা আরোগ্য দিতে পারেন, আপনারা হ্যানিম্যানের 1 নম্বর অ্যাপোরিজম রাখতে পারেননি, আপনারা অর্গানের 2 নম্বর অ্যাপোরিজম একটা বোধগম্য নীতির দ্বারা রোগীকে আরোগ্য দিতে পারেননি। তাই রোগী কোথায় গিয়েছিল? রোগী বাধ্য হয়ে আপনারা অ্যালোপ্যাথির সমালোচনা করেন, অ্যালোপ্যাথির ডাক্তারদের গোষ্ঠী তুষ্টি করেন, অথচ রোগী খ্রিশ্চান মেডিকেল কলেজে যেতে বাধ্য হয়েছিল। উনি তো জাননি, উনি তো আপনাদের দুজন, আমি খুব ন্যায্য কথা বলছি, যারা আমার ভিডিও দেখছেন বলুন, এই 2জন চিকিৎসককে আমি কোনো সমালোচনা করছি না, খারাপ কিছু বলছি না। একজন সিঙ্গেল মেডিসিন দিয়েছে, অনেক ওষুধ দিয়ে, ওনার বিদ্যা বুদ্ধি মতন উনি চেষ্টা করেছেন, সেটা ভুল ঠিক সেসব পরের কথা। উনি যা ভেবেছেন, চিন্তা ভাবনা করেছেন, উনি দিয়েছেন। আরেকজন 3টে ওষুধ মিশিয়ে দিয়েছিল, কিন্তু কোনো কাজে রোগীকে আলটিমেটলি খ্রিশ্চান মেডিকেল কলেজে যেতে হয়েছে। ভেলোরে চিকিৎসা করছিল, কিন্তু ওই অ্যালোপ্যাথি মেডিসিনের যা প্রবলেম, যখনই খাচ্ছে তখনই কমছে, সাইড এফেক্ট হচ্ছে। উনি ভাবলেন ভদ্রলোক হোমিওপ্যাথিক মনস্ক, তাই ভাবলেন যে না, হোমিওপ্যাথি আমি দেখাবো, হোমিওপ্যাথি ছাড়া আমার রোগ আরোগ্য হবে না। এবং আমার রেফারেন্স আরও অনেকে দিয়েছে যে হোমিওপ্যাথি চিকিৎসায় সারতে হলে আপনি ওনার কাছে যান। তাই ওনারা আমার কাছে এসেছেন, আপনাদের প্রেসক্রিপশান ছিল, আমি দেখালাম, সবাই দেখলো আপনারা কী চিকিৎসা করেছেন, কী ওষুধ দিয়েছেন। এবারে আমারটা কি আসছে, আমার ওষুধে আমি রোগী সারাবো, সারিয়ে দেখিয়ে দেবো। আপনাদের দুজনের প্রেসক্রিপশানে কস্টিকাম ওষুধটা নেই, আমি কস্টিকাম পাইনি। আপনাদের ওষুধ ভুল আমি বলবো না, কিন্তু আপনাদের ওষুধে রোগী আরোগ্য হয়নি, রোগী সুস্থ হয়নি, এটা তো মানতে হবে। রোগী নিজে বলছে, রোগী আপনাদের থেকে বিফল মনোরথ হয়ে অ্যালোপ্যাথিক ভেল্লোরে খ্রিশ্চান মেডিকেল কলেজে গেছে। অ্যান্ড দিস পেশেন্ট রিকোয়ার্স কস্টিকাম। আমি দেখিয়ে দেবো আবার আমার বিদ্যাবুদ্ধি দিয়ে কস্টিকাম। দি পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম রিউমেটয়েড আর্থ্রাইটিস। ইট হ্যাজ বিন ডায়াগনোসড ইন ভেলোর রিউমেটয়েড আর্থ্রাইটিস। এছাড়া অন্যান্য সিমটম থেকে আমরা বুঝতে পেরেছি। ফর লাস্ট 5 years the patient has been suffering from rheumatoid arthritis. এই ভেলোরেও লেখা আছে প্রেজেন্টিং কমপ্লেন্স 4 years inflammatory pains in the different joints. কস্টিকাম কেন? দি পেশেন্ট চিলি অ্যান্ড হট বোথ, বাট মোর চিলিটাই বেশি আছে, নাম্বার 1। নাম্বার 2, কস্টিকাম ইজ এ গ্রেট মেডিসিন ফর রিউমেটিক অ্যাফেকশনস। আমরা যদি প্যাথোলজি সাইডটা কভার করি, দেখব যে কস্টিকাম আমার ফিয়ার্স অফ অ্যাকশনটাকে কভার করে। রিউমেটিক অ্যাফেকশনস উইথ কন্ট্রাকশনস অফ দ্য মাসেলস অ্যান্ড টেন্ডনস অফ দ্য জয়েন্টস, অল টেন্ডনস, অল জয়েন্টস, অল মাসেলস, সব কিছুর উপরে কস্টিকামের একটা ফিয়ার্স অফ অ্যাকশন আছে, কাজ আছে। সো কস্টিকাম প্যাথোলজি কভার করছে, ফিয়ার্স অফ অ্যাকশন কভার করছে। কেসটিকে আমি একবার দেখে নিলাম। ইনসিকিউরিটি অফ দ্য রেকটাম, ইনসিকিউরিটি অফ দ্য ব্লাডার। সো ইনসিকিউরিটি অফ দ্য ব্লাডার অ্যান্ড ইনসিকিউরিটি অফ দ্য রেকটাম, এটা আমার হাতের লেখা নয়, কেসটিকিং করেছে আমাদের জুনিয়র ডাক্তাররা, তারা লিখেছে। তাহলে ইনসিকিউরিটি অফ দ্য রেকটাম অ্যান্ড ইনসিকিউরিটি অফ দ্য ব্লাডার, কস্টিকাম ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন। কস্টিকামের স্পিন্টার ইউরেথ্রি মাসেল, কস্টিকামের স্পিন্টার অ্যানাই মাসেল দুর্বল হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না। তাই কাশলে ইউরিন স্পার্টিং হয়। কস্টিকাম, ন্যাট্রামিউর, পালসেটিলা, সিপিয়া, ইস্কুইলা, এসব ব্লাডারের ফাংশন কমে যায়। এলোসোকোটিনা, এদের ধরে রাখার পাওয়ার কমে যায় বা মাসিক হয়ে যায়, উইক হয়ে যায় ভালভসগুলো। তাহলে কস্টিকামের এই দুটো সিমটম ওনার মধ্যে পেলাম, ইনসিকিউরিটি অফ দ্য রেকটাল মাসেলস অ্যান্ড ইনসিকিউরিটি অফ দ্য ব্লাডার মাসেলস। স্টিফনেস অফ দ্য জয়েন্টস অ্যাগ্রাভেটস বিফোর মানসেস। আমাদের ডাক্তারবাবুদের উনি বলেছেন, রোগী বলেছে, এই কথা আপনি বলেছেন, পিরিয়ডের আগে আপনার ব্যথাটা বাড়ে। আমরা রেপার্টরি যদি একটু খাটি, আপনারা খাটেন না, আপনারা দেখেন না, আপনারা কোনো চিন্তা করেন না, আগডুম বাগডুম প্রেসক্রিপশান করে দেয়, যার জন্য হোমিওপ্যাথি বাদ দিয়ে রোগীকে অ্যালোপ্যাথি যেতে হয়। এর জন্য দায়ী কারা? আপনারা মুখে বড় বড় কথা বলেন, অথচ রোগী আপনাদেরকে ফেলে, আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করে ভেলোরে খ্রিশ্চান মেডিকেল কলেজে যাচ্ছে। আমি দেখব। সো দেখাবো সিমটমটা, তার আগে যেটা হাতে রেপার্টরিতে বের করে রেখেছি সেটা আগে দেখাচ্ছি। ঠান্ডা সেঁক বা গরম সেঁক, কোন সেঁক দিলে ব্যথাটা আপনার একটু ভালো লাগে ম্যাডাম? গরম সেঁক দিলে ভালো লাগে। এক্সট্রিমিটিস পেন,
warm application, amelioration, there is causticum. Warm application, amelioration, there is causticum. দেখবো ওনার মিনিস্ট্রেশনের আগে ব্যথাটা বাড়ে, তাহলে আমাকে যেতে হবে জেনাইটিস ফিমেল। সরি, এক্সট্রিমিটিস যাব। এক্সট্রিমিটিস, পেন, মেন্সেস বিফোর। See, there is a rubric, extremities, pain, extremities, pain, menses during, menses before নেই। উনি তো বললেন menses before, তাহলে পেলাম। রেপার্টরি দেখার নিয়ম কি? আমি যদি পার্টিকুলার এখানে না পাই, আমি জেনারেলে চলে যাব। সো menses before aggravates, I shall see in generitis. See, chapter generitis, menses before aggravates, there is causticum. Menses before aggravates, there is causticum. Causticum-এর অনেক সিমটম পাচ্ছি, অনেক সিমটম পাওয়া যাচ্ছে, তাহলে causticum-এর আমি আরও যে একটা সিমটম ওনাকে জিজ্ঞাসা করলাম, causticum-এর পিরিয়ড, দ্য ফ্লো aggravates in ডে টাইম। আমি ক্যাজুয়ালি জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম, আপনার পিরিয়ডের যে ফ্লোটা, হ্যাভ ইউ নোটিসড, হ্যাভ ইউ অবজার্ভড যে কোন সময় বেশি বাড়ে? এগুলো সাধারণত একটু সেন্সিটিভ প্রশ্ন, জিজ্ঞাসা করার আগে 10 বার ভাবি আমি কীভাবে, কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে জিজ্ঞাসা করব। তো অনেকে পরিষ্কার বলে দেন, যারা সহযোগিতা করেন আমাদের সুবিধা হয়। ম্যাডাম, আপনি এই প্রশ্ন জিজ্ঞাসা করলে কী উত্তর দিয়েছেন? দিনের বেলায় কি ফ্লোটা বেশি মনে হয় কি রাত্রেবেলা বেশি? দিনের বেলায় ফ্লোটা বেশি মনে হয়। যারা ম্যাথমেটিকা পড়েছে সব সময় দেখেছে দ্য ফ্লো অফ দ্য মেনস্ট্রুয়েশন aggravates in daytime. দেখবো রেপার্টরিতে জেনিটালিয়া ফিমেল, মেন্সেস ডে টাইম অনলি অর ডে টাইম aggravates, 3-4টি ওষুধ আছে, তার মধ্যে causticum, menses flow aggravates during day, causticum pulsates aggravates in the night, bovista, Amoncarp, and many medicines are there. So, chilly patient, insecurity of the rectum, insecurity of the bladder, pain aggravates before menses, menstrual flow aggravates at the daytime, stiffness of the all joints relieved by hot application, and this medicine covers the rheumatoid arthritis, gout, rheumatism, all kinds of gout and rheumatism. Causticum has a wonderful action, so causticum is the choice of medicine. কিন্তু আপনারা কেউ causticum-এর কথা ভাবেন। আপনি 3-4 বছর ধরে চিকিৎসা করেছেন, আপনার প্রেসক্রিপশানে একবারের জন্য causticum খুঁজে পাওয়া যায়নি, যার জন্য রোগীর কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। দেয়ার আর লট অফ মেডিসিনস বাট দেয়ার ইজ নো causticum. অনেকে কেস টেকিং করে, দেয়ার আর লট অফ সিমটমস বাট দেয়ার ইজ নো কেস। সো ইট ইজ দ্য আই। সেই আই আমি তৈরি করছি ছেলেদের, যে ওষুধ রোগী দেখে একটু সময় দিয়ে খেটে ঠিক ওষুধটা সিলেকশন করতে হবে। 3-4টি ওষুধ এরকম মিশিয়ে, ভেরিওলিনাম আগে ব্যবহার করা হতো, স্মল পক্স হলে তার কোনো সাইড এফেক্ট হলে তার জন্য 1-2 ডোজ দেওয়া হতো। এই রোগের জন্য ভেরিওলিনাম কী কাজে লাগে আই ডু নট নো, ইট ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। সো causticum ইজ দ্য চয়েস অফ ড্রাগ। আপনার রোগীর এই ফর্মিকা রূপা এই সময় অনেক ওষুধ পড়েছে। হোমিওপ্যাথিতে আপনার বিশ্বাস আছে, আস্থা আছে মিস্টার পাল, যার জন্য আপনি ভেলোরে যাওয়ার পরেও আবার হোমিওপ্যাথিতে এসছেন। আগের ডাক্তারবাবুরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, তাদের বিদ্যা বুদ্ধি সবার একরকম হবে না, তাদের বিদ্যা বুদ্ধিতে তারা যা চেষ্টা করেছেন। এই ডাক্তারবাবুর কথা মতোই আমরা ভেলোরে গেছিলাম, ইনি বললেন যে হোমিওপ্যাথি ডাক্তারবাবু ভেলোরে যেতে বলেছে। এর থেকে দুঃখ এবং লজ্জা আমরা রাখবো কোথায়? একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসকে যদি আমরা রিলিফ না করতে পারি, ডাক্তারবাবুই ভেলোরে পাঠিয়েছেন, তাহলে আর কি বলবো আমরা? তাহলে ডাক্তারবাবুদের, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের যদি রোগ সারানোর ক্ষমতা তো নেই, মনের আস্থাও নেই, মনের বিশ্বাসও নেই, নিজে না পারলে অন্য হোমিওপ্যাথিক চিকিৎসক আমরা যারা পারি তাদের কাছে পাঠালে আবার যাবে রাজ্য যাবে মান, হাঁকিবে ইংলিশম্যান, সেই কবিতা হয়ে যাবে। তার থেকে বাবা ভেলোর যাও। তো দিস ইজ দ্য ডিমেরিটস অফ হোমিওপ্যাথি, দিস ইজ দ্য ড্রব্যাক অফ হোমিওপ্যাথি। আমি পারবো না, কিন্তু আমি আমার সিনিয়র, যাদের যোগ্যতা আছে, টিভিতে দেখছি,
ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি যে যারা রোগ সারাচ্ছে, দেখছে, জানছে, কিন্তু তবু পাঠাবো না। পাঠালে তো আমার মান সম্মান কমে যাবে, আমার দাম কমে যাবে, তার থেকে বাবা ভেলোরে যাও। সো দিস টাইপস অফ ড্রব্যাকস ইজ দ্য হিন্ড্রেন্স অফ সাকসেস অফ হোমিওপ্যাথি। আমি আপনার রোগীকে সুস্থ করে দেবো। দিস মাচ অ্যাসুরেন্স আই হ্যাভ গ্যারান্টেড টু ইউ। দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ রিউমেটয়েড আর্থ্রাইটিস। এটা একটা অটো ইমিউন ডিজিজ, বডি রেসিস্টেন্স পাওয়ার কমে যায়। এর নির্দিষ্ট কোনো কারণ নেই। নো ব্যাকটেরিয়া, নো ভাইরাস, নো ব্যাসিলাস, নো প্রোটোজোয়া, নো হেল্পিং এর জন্য দায়ী। এটা বডির যে টি লিম্ফোসাইটস আমাদের থাকে, আমাদের ব্লাডকে যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সেলুলার পার্ট, একটা হচ্ছে ফ্লুইড পার্ট। ফ্লুইড পার্টটাকে বলা হয় প্লাজমা, আর সেলুলার পার্টকে তিন ভাগে ভাগ করা হয়, রেড ব্লাড কর্পাসেলস, হোয়াইট ব্লাড কর্পাসেলস এবং প্লেটলেটস। এই হোয়াইট ব্লাড কর্পাসেলসকে আবার দুই ভাগে ভাগ করা হয়, গ্র্যানুলোসাইটস অ্যান্ড অ্যাগ্রানুলোসাইটস। এই গ্র্যানুলোসাইটসকে আবার তিন ভাগে ভাগ করা হয়, নিউট্রোফিল, ইওসিনোফিল অ্যান্ড বেজোফিল। অ্যান্ড অ্যাগ্রানুলোসাইটসকে দুই ভাগে ভাগ করা হয়, লিম্ফোসাইটস অ্যান্ড মনোসাইটস। এই লিম্ফোসাইটের মধ্যে একটা ভ্যারাইটি, তার নাম হচ্ছে টি লিম্ফোসাইটস। এই টি লিম্ফোসাইটরা বডির ইমিউনিটি রক্ষা করে, দারোয়ানের কাজ করে। সেই লিম্ফোসাইটরা কোনো কারণে দুর্বল হয়ে গেলে, তারা কোনো রকমের তাদের ভারসাম্য রক্ষা করতে না পারলে দেহে রোগের আক্রমণ হয়। এই রোগটাকে আমরা মেডিকেল সায়েন্সে ধরি এরকম একটা ইমিউন ডিসঅর্ডার ডিজিজ। অ্যান্ড এইটাই হোমিওপ্যাথির বেস্ট। যারা হোমিওপ্যাথির চিকিৎসক হয়ে আপনাকে ভেলোরে পাঠিয়েছে, তারা হোমিওপ্যাথির বোঝে না, এটুকু আপনি জেনে রাখুন। কারণ এটা ইমিউন ডিসঅর্ডার, এটাই হোমিওপ্যাথির আসল ক্ষেত্র। হোমিওপ্যাথি এটাই চিকিৎসা করে। হোমিওপ্যাথি বলে না চোরের পিছনে দৌড়াও, দারোয়ানের পিছনে দৌড়াও অ্যালোপ্যাথির মতন, যে ব্যাকটেরিয়া মারো, ভাইরাস মারো। হোমিওপ্যাথি বিশ্বাস করে আমার বাড়ির দারোয়ান দুর্বল, আমার দারোয়ানকে শক্তিশালী করতে হবে, আমার গেটকে শক্তিশালী করতে হবে। যেটা বারবার এইখান দিয়ে ঢুকছে চোর, ওইখান দিয়ে ঢুকছে চোর, আর আমি চোরের পিছনে দৌড়াবো তা নয়। তাই ব্যাকটেরিয়া ভাইরাসের পিছনে আমি দৌড়াবো না। আমার যেমন চোরের পিছনে না দৌড়ি আমার বাড়ির গেটকে মজবুত করব, আমার দারোয়ানকে মজবুত করব। হোমিওপ্যাথিতে এমনি শরীরকে মজবুত করে, ভাইটাল ফোর্সকে মজবুত করে, ভাইটাল এনার্জিকে মজবুত করে, ভাইটাল প্রিন্সিপালকে মজবুত করে, বডির ইমিউন পাওয়ারকে মজবুত করে। আর সেই ইমিউন পাওয়ার মজবুতের জন্য যদি রোগী আসে, আর সেই রোগীকে যদি আবার চোরের পিছনে দৌড়াও বলে আমি সেই চোরের জায়গায় পাঠাই, তাহলে হোমিওপ্যাথি নাম হওয়ার যোগ্যতা আপনাদের নেই। আপনারা হোমিওপ্যাথির কলঙ্ক হিসাবে হোমিওপ্যাথির ইতিহাসে থাকবেন।